রেপ করার 12 বছর পর একজন রেপিস্টকে ভয়ানকভাবে খুন করা হয়। এই খুন কি সেই রেপের প্রতিশোধ ছিল নাকি অন্য কোনো কারণ? দেখা যাক এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ। ক্রাইম পেট্রোল সতর্ক। আমি মীনাক্ষী, নাজমা, সুমিত আর অজিঙ্ক্যার ফোনের কানেকশন ট্রেস করার চেষ্টা করছিলাম, কিন্তু কোনো কানেকশন পাচ্ছি না স্যার। অ্যাটলিস্ট ফোনে তো নয়। যাদব, ক্রিমিনালের মন যতটা খুনের সম্পর্কে ভাবে না, ততটাই তার থেকে পালানোর কথাটাও ভাবে। আর চারটে ক্রিমিনালের মাথা যখন এক জায়গায় মিশে যায়, তখন খুব সূক্ষ্ম একটা প্ল্যান হয়, যাতে এমন কোনো কানেকশন না পাওয়া যায় যে চারজনের যোগ রয়েছে। দেখুন, আমি কোনো সুমিত বা আজিঙ্কিয়া নামের কাউকে চিনি না সাহেব। নাজমা কি চেনে? আমি কি করে জানবো সাহেব? আমি শুধু এটাই জানি যে আপনি আপনার আর আমার সময় নষ্ট করছেন। স্যার, আপনি আমার সময় নষ্ট করছেন। আমার অনেক কাজ রয়েছে, বাচ্চাকেও প্রতিবেশীর কাছে রেখে এসেছি। আমি এসবের ব্যাপারে কিচ্ছু জানি না। আপনি একই প্রশ্ন বারবার করছেন। ঠিক আছে, একটা নতুন প্রশ্ন করছি আপনাকে। সুমিত আর আজিঙ্কিয়াকে আপনি কিভাবে চেনেন? এরা কারা? স্যার, সুমিত আর অজিঙ্ক্যার বাড়িতে আমরা ননস্টপ নজর রেখেছি, এখনো ফেরেনি দুজনে। ওরা গেলে কোথায় যেতে পারে? স্যার, অজিঙ্ক্যার স্ত্রী মেঘনা, ওর বাপের বাড়ি কোল্হাপুরে। ওখানকার পুলিশ স্টেশনকেও আমরা অ্যালার্ট করেছি। মুম্বাইয়ে কোনো বন্ধু বা আত্মীয়? খোঁজ করেছি স্যার, ওদের চেনাশোনা কেউ নেই। তাও মুম্বাইতে লুকআউট নোটিশ পাঠিয়েছি, সব খোঁজোর কাজে লেগে গেছে। জানি না কোথায় পালিয়ে গেছে দুজন। আর জানি না কতদিন পালিয়ে বেড়াবে এরা দুজন। এরা কোটিপতিও নয়, লাখপতিও নয়। দুদিন পরে খাবারও জুটবে না। শেষ পর্যন্ত যখন পুলিশ সুমিত আর তার দাদাকে ধরে ফেলল, তখন এই কেসের সব জট, সব অঙ্ক স্পষ্ট হয়ে গেল। হ্যাঁ স্যার, আরে কান্দেওয়ালি ওয়েস্টে একটা লজ আছে। আপনারা যে 2 পিস ঘুঘুকে খুঁজছেন না, ওরা তো এখানে বসেই ধান খাচ্ছে। নজর সরাস না, যাচ্ছি আমরা। পেয়ে গেছি স্যার। এবার আমাদের সব প্রশ্নের উত্তরও পেয়ে যাব। চলো। আরে লজের ভাড়া কবে দেবেন দাদা? হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবো ভাই, আজই দিয়ে দেবো। দিয়ে দেবেন কিন্তু আজ? হ্যাঁ। রুমের ভাড়া চাইছে। তোর কাছে কি কিছুই নেই? দাদা, আমার কাছে টাকা থাকলে এখানে ভালো মন্দ খেতাম না। একটা কাজ করো, এখান থেকে জানলা দিয়ে পালিয়ে যাই। চলো। পুলিশ পাগলের মতন খুঁজে যাচ্ছে আমাদের। এখানেই থাকবো, এখানে কেউ আমাদের খুঁজে পাবে না। বাঁকা আঙুলে তুই ঘি তুলেছিলি, তাই না? সুমিত কারসে চলো। স্যার, আমি কিচ্ছু করিনি স্যার। নাভেদ তো আমার খুব ভালো বন্ধু ছিল। যাদব, একটা কথা বুঝতে পারি না, প্রত্যেক ক্রিমিনাল তার গানের শুরুটা এই বেসুরো আলাপ দিয়ে করে কেন? যে আমি কিছুই করিনি। তখন অর্কেস্ট্রা কন্ডাক্টরের মতো আমাদের হাতে ছড়ি নিতে হয়, আর তারপরে আমরা করি সঠিক টিউনিং। এইভাবে। সুমিত মহারাজ, আপনার তানপুরার একটা তার অলরেডি কাটা। যদি আমরা রিপেয়ার করতে যাই না, পুরো তানপুরাটা খুলতে হবে। স্যার দাঁড়ান, নাভেদকে আমরাই মেরেছি। এই হলো কথার মতো কথা। চলো গাও, শুরু করো যুগলবন্দি। কিন্তু মনে রেখো, একটা সুর বেসুরো গাইলে না, সঠিক টিউনিং আমরা করব। গাও। আমরা মানুষের সঙ্গে বর্তমানে সাক্ষাৎ করি, তার সঙ্গে বন্ধুত্ব করি, আর বর্তমান সময়ে ঘটা কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা তাকে বিচার করে থাকি। আর তখন হঠাৎই অতীতের ছায়ার সামনে এসে দাঁড়ায়। সেই মানুষটিকেই আমরা অন্য রূপে দেখি, আর সেই রূপে আমাদের ভিতরে ভয়টাকে জাগিয়ে তোলে। একটা প্রশ্ন তখন ঘুরপাক খেতে থাকে যে এই মানুষটি কি তার অতীতের স্বভাবের পুনরাবৃত্তি ঘটাবে? এবার কি ভিকটিম আমি বা আমার প্রিয়জন কেউ হব? স্যার, আমি আপনাকে বলেছিলাম স্যার, নাভেদের সঙ্গে আমার মদ খেতে গিয়ে আলাপ হয়েছিল স্যার। আমি ওকে আমার সঙ্গে ফ্যাক্টরিতে কাজেও লাগিয়েছিলাম স্যার। ওর কাছে শোয়ারও জায়গা ছিল না স্যার। চল ভাই, এখন ব্যাস বাড়িতে যাব, স্নান করব, খাবো দাবো, তারপর দুটো মারবো, শুয়ে পড়বো। তোর ব্যাপারই আলাদা, খুব ভাগ্যবান। বাড়ি আছে, ফ্যামিলি আছে। আমি এখানেই কোথাও একটা শুয়ে পড়বো। কি বলছিস নাভেদ? তোর বাড়ি নেই? মা বাবা, বউ, বাচ্চা? মা বাবা আছে, কিন্তু গ্রামে। আর একটা বউও ছিল, কে জানে কার সাথে পালিয়েছে। আমার তো ভাই খাওয়া দাওয়া শোয়া সব এই রাস্তাতে। ভাই সুমিত,
যদি কোনো থাকার জায়গায় সন্ধান পাও বলো। বাড়িতে আবার বলার কি আছে, নিশ্চয়ই বলবো, তুই বাড়ি পেয়ে যাবি। এসো, এই দেখো ভাই ঘর। দেখো, প্রত্যেক মাসের 1 তারিখের মধ্যে কিন্তু ভাড়াটা চাই। 1 তারিখটা 2 তারিখ হয়ে গেলে না, 3 তারিখে কিন্তু ঘরটা পুরো খালি করে দিতে হবে। প্রথমেই বলে দিলাম। একদিনও দেরি হবে না দাদা। আরে পাওয়ারদা, আমি গ্যারান্টি নিচ্ছি। আর ও তো আমার সঙ্গেই কাজ করে, আর আমি তো আপনার পাশেই থাকি। 12 বছর ধরে আমাকে চেনেন আপনি। আরে কি ব্যাপার বৌদি, আপনার হাতে তো জাদু। কত বছর যে এরকম খাইনি। প্রথমে আমার কোনো আইডিয়াই ছিল না যে এই নাভেদ কিরকম, আর ও এরকমই বা কেন। আমি ওকে ভদ্র ভাবতাম স্যার। এরকম করে কি দেখছিস? খাসা না? আবে ওই, আমাদের বন্ধু স্ত্রীও। তাতে কি হয়েছে, আমার কাছে শুধু একটা মেয়ে। তো তার মানে তুই এরকম দেখতেই থাকবি? এই ওদিকে তাকানো বন্ধ কর। এই ব্যাস 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 ব্যাস। ওই ওই মালটা কে ছিল রে? তোকে দেখে তো হেভি হাত দেখাচ্ছিল। মালটা? আরে নাভেদ, ও আমাদের পাড়ার কাকার মেয়েও। আরে ওকে একদম ছোটবেলা থেকে চিনি। কিন্তু এখন তো আর ছোট নেই কোনো অ্যাঙ্গেল থেকে। এই নাভেদ, তোর মুখে তুই লাগাম দে, বুঝেছিস? নিজের মাথাকে পাগলা ঘোড়ার মতো ছুটতে দিস না, নয়তো অকালে পা ভেঙে যাবে। আর ল্যাংড়া ঘোড়াকে না লোকে মেরে ফেলে। আরে ভাই, আমি এমনিই দেখছিলাম ওর দিকে, সত্যি বলছি। তুই উল্টো পাল্টা কি সব বলছিস আর আমার উপর গরম নিয়ে নিলি। বৌদি, আপনি তরকারিটা এমন করেছেন না, ইচ্ছা করছে আপনার হাতটাই চেটে খাই। ও সুমিতের বন্ধু ছিল, তাই উল্টো পাল্টা কিছু বললে আমরা মনে কিছু করতাম না। কিন্তু মাঝে মধ্যে ও একটু বেশি করে ফেলতো স্যার। সুমিত, নাভেদ কি তোমার বৌদি মেঘনার সাথে কিছু করার চেষ্টা করেছিল? আরে আনন্দ, আরে কেমন আছিস রে? ব্যাস বিন্দাস। চল গিয়ে 1 কাপ চা খাই। না, আমার একটু কাজ আছে, পরে দেখা করছি তোর সাথে। চল না, চল। হ্যাঁ, আনন্দ আমার স্কুলের বন্ধু স্যার। কিন্তু ওই দিন ওর ব্যবহারে কেমন সন্দেহ হয়েছিল। কাকি, চিনতে পারলেন? সুমিত না তুই? হ্যাঁ কাকি, আনন্দ আছে নাকি? হ্যাঁ, ও আছে তো। আনন্দ? আরে সমস্যাটা কি? সমস্যাটা তো পিছনে বসেছিল, নাভেদ দেখছিল না ও? হ্যাঁ, কিন্তু তুই কি করে চিনলি ওকে? শুধু আমি, গোটা বস্তি চেনে ওকে। 12 বছর আগে একটা কাণ্ড ঘটিয়েছিল। কাণ্ড? কি কাণ্ড? একটা মেয়ে রেপ করেছিল। কি বাজে বকছিস তুই? তাছাড়া আবার কি, আমার একদম পরিষ্কার মনে আছে। ওই মেয়েটা এখানেই থাকতো, মীনাক্ষী। ও এখানে কোথাও থাকতো। নাভেদের বউ ওর বন্ধু ছিল। রেপের পরে গোটা বস্তি ওর বিরুদ্ধে চলে গিয়েছিল। 7 বছরের শাস্তি পেয়েছিল। ওর বউ ওকে ছেড়ে দেয়। শালা 1 নম্বর বদমাশ। আনন্দের কথা শোনার পর সুমিত পুরোপুরি হতবাক হয়ে গিয়েছিল। তারপর থেকে সুমিত নাভেদের সব আচরণই সন্দেহের চোখে দেখত। নাভেদের সঙ্গে কাটানো সব মুহূর্তগুলো সে ঘৃণা করতে থাকে। এবার সুমিতের মনে একটা ভয় বাসা বাঁধতে শুরু করে, আর খুব দ্রুতই সেই ভয় আরো দৃঢ় হয়ে ওঠে। সুমিত
এবার নাভেদের ভয়ে দিন কাটাতে শুরু করে যে নাভেদ আবারও তার অতীতের অপরাধ পুনরাবৃত্তি না করে। দাদা, এই ব্যাপারটা আমি আগে জানতে পারলে বন্ধুত্ব তো দূর, শত্রুতাও করতাম না। দেখ, আমি তোকে আগেই বলেছি এই নাভেদের নজর এবং কথা দুটোই খারাপ। এখন আর কথা বাড়ানোর প্রশ্নই ওঠে না। ওর সাথে সব সম্পর্ক শেষ করে দে। সুমিত, আজ নাভেদ এলো না খেতে? আমি দেখছি। তুমি বসো। সুমিত, তুই দেখ। কি ব্যাপার সুমিত ভাই, আমাকে না নিয়ে কাজ থেকে চলে এলি? পেটে ছুঁচো দৌড়াচ্ছে। বৌদি কি রান্না করেছে? নাভেদ, আজকের পর থেকে তুই এখানে আসবি না, আর আমার সঙ্গে কথাও বলবি না। চল বেরো এখান থেকে। আরে কি হলো সুমিত? বললাম না, আর কোনো কথা না। চল ফট। আরে ফট। আর একবার জিজ্ঞেস করছি সুমিত, নাভেদ বেগ কি তোমার বৌদি মেঘনার সাথে কিছু করবার চেষ্টা করেছিল? কি হয়েছে সুমিত, এত জোরে দরজা ধাক্কা দিচ্ছ? আচ্ছা শোনো, তুমিও কি চা খাবে? আমি নাভেদের জন্য বানাচ্ছি। না, পরে খাবো বৌদি। এখন আমি কেন, আসি। হলোটা কি? দাঁড়াও, আমি বানিয়ে দিচ্ছি 2 না, মিনিটে। আমি আসি মেঘনা। বৌদি, সুমিত, তৃতীয় আর শেষবার জিজ্ঞেস করছি, নাভেদ বেগ কি তোমার বৌদি মেঘনার সাথে খারাপ কিছু করবার চেষ্টা করেছিল? দাদা, আজকে তুমি বৌদির সঙ্গে কথা বলবে? ফোড়া যত তাড়াতাড়ি গালানো যায় ততই কষ্ট কম। মেঘনা, কাল সকালে তুমি কোলাপুরে চলে যাও, বাপের বাড়ি। আরে কেন হঠাৎ? হ্যাঁ, ওই একটা নতুন চাকরি পাওয়ার কথা আছে মুম্বাইয়ের বাইরে। সুমিত আর আমি গিয়ে জায়গাটা দেখে আসব। 2 দিন লাগবে। হ্যাঁ, তো ঘুরে এসো তোমরা দুজন। এমনিতেও 2 দিনের জন্য কি বাপের বাড়ি যাব, তাও এত দূরে কোলাপুরে। আরে আমাদের 2 দিন 4 দিন হতে পারে, 4 দিনটা 8 দিনে হতে পারে। তুমি সকালবেলায় ব্যাগ গুছিয়ে প্রথম বাস ধরে নাও। আচ্ছা আমাকে বলো, তোমরা কোথায় যাচ্ছ, আর এটা কি রকমের কাজ? আরে বাপের বাড়ি যেতে বলেছি তো, যাও ব্যাস। সুমিত তোমাকে বাস স্টপে ছেড়ে আসবে। শোনো, সাবধানে যেও কিন্তু, আর নিজের খেয়াল রেখো। হ্যাঁ হ্যাঁ, তুমি টেনশন নিও না। আচ্ছা আমাকে বলো না, তোমরা কোথায় যাচ্ছ? মনে শান্তি পাবো। আরে 1 সপ্তাহ বাদে যখন ফেরত আসবে তখন সব বলে দেবো। তুমি এখন যাও তো। হ্যালো দাদা, আমি গাড়ি নিয়ে চলে এসেছি। ব্যাস 2 মিনিটেই আসছি আমি। আরে রাত্রিবেলা সূর্য কোন দিক থেকে উঠলো আবার? তোমরা দুজন আমার বাড়িতে এসো, চলে এসো, আসো আসো, ভেতরে এসো। আরে দাদা আসুন, এসো।
ভাই শোন, যে কথাটা আমি নিজে ভুলে যেতে চাই ভাই, ওটা আমি সবাইকে কেন বলতে যাব? কি দাদা? আমার মনে হচ্ছে না তুই কিছু ভুলে যেতে চাইছিস নাভেদ। শালা, তুই তোর বউয়ের বান্ধবীকে রেপ করেছিলি, 7 বছর জেল খেটে এসেছিস, আর এখনো তোর নজর ততটাই নোংরা। হ্যাঁ আরে ভাই, ওটা একটা দুর্ঘটনা ছিল, খুব বড় একটা ভুল করেছি আমি মানলাম, আর ওই ভুলটা আমি কোনোদিন করব না, ব্যাস। দ্বিতীয়বার ভুল করার জন্য তুই বেঁচে থাকলে তবেই না। দাদা, এখন বেরোতে পারি? তোমরা একজন মানুষকে এরকম নৃশংসভাবে মেরে ফেললে? তোমাদের মনে এই ভয় ছিল যে তোমার বৌদি তোমার বউয়ের সাথে সে কিছু করতে পারে? স্যার, এটা তো আমি পরে জানতে পারলাম যে ও রেপ করেছিল, কিন্তু তার আগেও আমি দেখেছিলাম নাভেদ মহিলাদেরকে খারাপ চোখে দেখতো। পাবলিক প্লেসে মহিলাদের দিকে অশালীনভাবে তাকানোর শাস্তি আইন দিয়ে থাকে, আর তোমরা তাকে খুন করে বসলে। তাহলে কি করব স্যার? চুপচাপ বসে থাকবো? কখনো আসবে আর ওর বৌদির সাথে কোনো খারাপ কাজ করার চেষ্টা করবে? বোকার মতো কথা বলো না। যদি ওর ব্যবহার থেকে তোমাদের অসুবিধে ছিল তো বউকে বলে দিতে, উল্টোপাল্টা ব্যবহার করলে পুলিশকে জানিয়ে দিতে। খুন করবার কি দরকার ছিল? স্যার, যে লোকটা নিজের স্ত্রীর বান্ধবীকে নিজের বাড়িতেই রেপ করে, সে অন্যের স্ত্রী বা বোনের সঙ্গে যা খুশি করতে পারে স্যার। কিন্তু তাকে মারবার অধিকার কে দিয়েছে তোমাদের? মনের ভয়টাকে মারতে গিয়ে তোমরা একটা মানুষকেই মেরে বসলে। তোমাদের মনের ভয় তোমাদেরকেই ক্রিমিনাল বানিয়ে ছাড়লো। এর শাস্তি তোমাদের পেতেই হবে। কয়েক বছর পরে জেল থেকে যখন মুক্তি পাবে না, তোমাদেরই মতো দুই ভাই তোমাদের দেখে ভাববে এরা একটা মানুষকে খুন করেছিল, এরা হয়তো আমাদেরও খুন করতে পারে। ওরা তখন তোমাদের খুন করতে উদ্ধত হবে, শেষ করে দেবে তোমাদের দুজনকে। তখন কেমন হবে? একটা কাজ শুধু আমার জন্য করলে? বলে দিতে আমায় যে ওই লোকটা খারাপ, তাহলে আমি দূরে থাকতাম ওর থেকে। বৌদি, এখন ভুল তো করেই ফেলেছি, কিন্তু মাথায় এত ভয় ঢুকে গেছিল যে কোনো হুঁশই ছিল না। কথাবার্তা বলে হয়তো ব্যাপারটা মেটানো যেত। দুই ভাই সুমিত কালসে আর অজয় কালসেকে আইপিসির 302 ধারা অনুযায়ী মার্ডারের জন্য, 120 বি ধারা অনুযায়ী ক্রিমিনাল কনস্পিরেসির জন্য আর 201 ধারা অনুযায়ী ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্সের জন্য গ্রেফতার করা হয়েছে। আপাতত দুজনেই জুডিশিয়াল কাস্টাডিতে আছে। কোনো ব্যক্তি একবার অপরাধ করেছে বলে আবারও সে সেই অপরাধ করতে পারে এই ভেবে কাউকে প্রাণে মেরে ফেলা, এটা একটা বিকৃত মানসিকতার পরিচয়। অপরাধের উত্তর অপরাধ কখনো হতে পারে না। আমাদের আইনে শুধুমাত্র আত্মরক্ষার জন্য ঘটে যাওয়া হত্যার ক্ষেত্রেই ক্ষমা করার নিয়ম আছে। আজ আমাদের দ্বিতীয় কেসেও সমস্যা সমাধানের জন্য একটা অপরাধ করা হয়েছে, কাউকে পথ থেকে সরিয়ে ফেলা হয়েছে। দুটি ছেলে মেয়ে সুমাইয়া আর জাভেদ কারো টার্গেট হয়েছিল। আসুন দেখা যাক আমাদের আজকের দ্বিতীয় কেস।
চাই তোমাদের? কে কে আপনারা? জাভেদ, কেউ ভয় পেয়েছিল, এই ভয় যে এই ছেলে এবং মেয়েটি সারা জীবনের মতো একে অপরের না হয়ে যায়। এদের এই সম্পর্ক কাউকে কাঁটার মতো বিঁধছিল, আর এই ভয়, এই যন্ত্রণা কম করার জন্য হিংস্রতা বাড়তে থাকে। এই ডাবল মার্ডারের কিছুক্ষণ পর যখন কিল্লার ওয়াচম্যান রাউন্ডে বেরোয়, তখন সেই দুটি লাশ দেখতে পায়, আর সে তখনই পুলিশকে খবর দেয়। স্যার, আমি ফোন করেছিলাম আপনাকে, এখানেই পড়ে আছে, আসুন আসুন। আসুন স্যার। এই দেখুন স্যার, স্যার মোবাইল ওয়ালেট কিছুই তো নেই। স্যার, মেয়েটির কাছেও কিচ্ছু পাইনি। আমি তো রাউন্ডে বেরিয়েছিলাম স্যার, আর ওই দিক দিয়ে আসছিলাম। স্যার আমি সামনের গেটে ছিলাম। তোমরা দুজন কেউই ওদের আসতে দেখোনি? না স্যার। স্যার আসলে এই কেল্লায় ঢোকার দুটোই রাস্তা, একটা সামনের গেট, একটা পিছনের গেট। আসলে কি স্যার, এই কেল্লা অনেক পুরনো, এর মেরামতের কোনো কাজ হয় না, তাই এর দেয়ালে অনেক বড় বড় গর্ত আছে স্যার। আর স্যার, কলেজের ছেলেমেয়েরা এই সমস্ত গর্ত থেকে পাথর বের করে আসা যাওয়ার রাস্তা করে নেয়। স্যার, আমরা মাত্র দুজন পাহারাদার, আর অনেকগুলো রাস্তা আছে এখানে। আমরা ঠিকঠাক চক্কর লাগাই স্যার, কিন্তু স্যার কতই বা নজর রাখা যায় বলুন? তোমরা কেউ কি কিছু দেখতে বা শুনতে পেয়েছো? স্যার, আমি কেল্লার মধ্যেই ছিলাম, যখন গন্ডগোল হলো তখন এখানে আসি, কিন্তু আমি কিছু দেখতে পাইনি স্যার। কোদাল বা বেলচার হাতল বলে মনে হচ্ছে। খাপ যদি এখানে থাকে তাহলে তরোয়ালও আশেপাশেই রয়েছে। খোঁজো। স্যার, এই মার্ডারে নিঘাত কোদাল ইউজ হয়েছে। এর মাথার দিকের শেপটা সেরকম, যেরকম কোদালে থাকে। ভিকটিম সিয়াং, এদের কোদাল দিয়ে মারা হলো? স্যার কলেজ স্টুডেন্ট মনে হচ্ছে, মনে হয় কলেজ পালিয়ে এসেছিল। শোনো, ছবি তোলার পর বডিগুলো পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও। স্যার। ডেথ বেশিক্ষণ হয়নি। আপনারা বডি পেয়েছেন 11:30 নাগাদ, আর মৃত্যুর সময় হচ্ছে 11:15 নাগাদ। না স্যার, আমরা এখান থেকে কাউকে পালাতে দেখিনি। স্যার কেল্লা অনেক বড়, আর চারিদিকে বড় বড় গর্ত, হয়তো তার মধ্যে থেকেই পালিয়েছে। বডিতে খুব গভীর ক্ষত আছে, কোনো ধারালো ভারী অস্ত্র ব্যবহার করা হয়েছে। কোদাল? হ্যাঁ নিশ্চয়ই, আঘাত খুবই ব্রুটাল।
স্কাল খারাপভাবে ফ্র্যাকচার, ডেথ অন দ্য স্পটই হয়েছে। স্যার স্যার আশপাশের প্রত্যেকটা পুলিশ স্টেশনে ফটো পাঠিয়ে দিয়েছি, এখনো কোনো মিসিং কমপ্লেন আসেনি যেটা দুজনের সঙ্গে ম্যাচ করে। এত তাড়াতাড়ি কেউ মিসিং কমপ্লেন লেখাবেও না, কারণ বডি আমরা হাতে পেয়েছি মাত্র 2 ঘন্টা হলো। স্যার কিল্লার ওয়াচম্যান না তো দুজনকে ভেতরে ঢুকতে দেখেছিল আর না খুনিকে পালিয়ে যেতে দেখেছে। এক ইয়াং কাপলের কিল্লার ভেতরে মার্ডার, কোনো আইডেন্টিফিকেশন নেই, সেলফোনও নেই। স্যার যদি এটা ছিনতাই কেস হয় তাহলে এদের দুজনকে এত খারাপভাবে কেন মারা হয়েছে? ছিনতাইয়ের জন্য মার্ডার নাকি মার্ডারকে চাপা দিতে ছিনতাই? এই গল্পটা ততক্ষণ এগোবে না যতক্ষণ না এদের দুজনের বাড়ির লোকেদের মধ্যে কেউ আসে। কি হলো, কথা হয়েছে জাভেদের সাথে? ফোন সুইচ অফ বলছে। নিশ্চয়ই বন্ধুদের সাথে আড্ডা মারছে, কিন্তু বলে গেছিল না যে ও আজকে ফিরবে না? কমসে কম ফোন তো করা উচিত। কত বুঝিয়েছি। আসুক মহারাজা সকালবেলায়, এত বকবো। হ্যাঁ হ্যাঁ, সকালবেলা এসে তোমার ছেলে খুব বকুনি খাবে, কিন্তু তুমি এখন খাবারটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। এসো। দুই যুবক যুবতীর খুন হয়েছিল আর তাদের পরিবারের লোকেরা এই বিষয়ে কিচ্ছু জানতো না, কিন্তু তাদের জানতে বেশি সময় লাগেনি। পরের দিনে ছেলেটির মা বাবা তাদের ছেলেকে খুঁজতে খুঁজতে নিজেরাই পুলিশ স্টেশনে চলে আসে। স্যার কিরকিবাড়ি থেকে ইয়াকুব শেখ আর সেনি শেখ এসছেন। ওনাদের মতে কেল্লার ভেতরে যে ছেলেটা লাশ পাওয়া গেছে সেটা হয়তো ওদের ছেলে জাভেদ খান। জাভেদ! 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 ইয়াকুব সাহেব, আপনি কি এই মেয়েটিকে চেনেন? এ তো সোমেয়া, সোমেয়া শেখ। ইয়াকুব সাহেব, আপনি জানতে কি করে পেলেন যে আপনার ছেলে জাভেদকে খুন করা হয়েছে? কাল সকালে জাভেদ বাড়ি থেকে বেরিয়েছিল। আমি আব্বু আসছি। আরে মহারাজ, সকাল সকাল কোথায় যাওয়া হচ্ছে? কলেজ যাচ্ছি আব্বু। আমি ওখান থেকে আমিরের রুমে রিভিশন করতে যাব, যদি লেট হয়ে যায় তাহলে ওখানেই থেকে যাব। বাই আম্মি। গাড়ি সাবধানে চালাস। হ্যাঁ হ্যাঁ আম্মি। কাল রাত ওর ফোন সুইচ অফ বলছিল, কিন্তু আমাদের দুশ্চিন্তা হয়নি কারণ ও আমাদের বলে গিয়েছিল। কিন্তু আজ সকালে যখন ও বাড়িতে ফিরে আসেনি তো আমি ওর বন্ধু আমিরকে ফোন করেছিলাম। আমির বাবা, জাভেদ কোথায়? ওকে ফোনে পাচ্ছি না। আঙ্কেল আমি তো জানি না, জাভেদ না তো কাল কলেজে এসেছিল না আমার রুমে এসেছিল। কিন্তু আমাদের তো বলে গেছে ও কলেজে যাচ্ছে, সেখান থেকে ও তোমার হোস্টেলে যাবে। আমাকেও একই কথা বলেছিল যখন সকালে ওর সাথে কথা হয়েছিল। ও বলছিল যে নীলগড় কেল্লায় যাবে আর সন্ধ্যার সময় আমার রুমে আসবে, কিন্তু ও তো আসেইনি। তারপর আমরা দ্রুত নীলগড় কেল্লায় যাওয়ার জন্য রওনা হলাম। বাইশ বছরের ছেলে, ফর্সা মতন, ব্লু জিন্স আর রেড হোয়াইট লাইন শার্ট পরেছিল। আপনি আমার কথা শুনুন আর খুব তাড়াতাড়ি শাহগঞ্জ পুলিশ স্টেশনে চলে যান। এখানে কাল একটা ছেলে আর একটা মেয়ে মার্ডার হয়েছে। তখন আমরা এখানে এলাম। সারাটা রাস্তা আমরা এই প্রার্থনা করছিলাম যে এখানে আমরা জাভেদকে যেন না পাই। ইয়াকুব সাহেব,
আপনি মেয়েটিকে কিভাবে চেনেন? ও জাভেদের বন্ধু ছিল। এক দুইবার জাভেদের মুখ থেকেই ওর নাম শুনেছি। দুজনে একই ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তো। মেয়েটির বাড়ি কোথায় জানেন? সঠিকভাবে তো বলতে পারবো না, কিন্তু মনে হয় ও বার্নালিতে থাকতো। জাভেদের সাথে এই মেয়েটির কি কোনো সম্পর্ক ছিল? স্যার, যতদূর আমরা জানি ওরা শুধুমাত্র বন্ধু ছিল। কলেজের অনেক ছেলেমেয়ের সাথে ওর বন্ধুত্ব ছিল। আমির, রিচা, রিহান, আনাম আর স্যার সময়ও ছিল। পুলিশের ধারণা এখনো এই কেসের অনেক জট খোলা বাকি আছে, আর সুমায়ার মা বাবার এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। এই ছেলেটা আর এই মেয়েটা, এদের সম্পর্কে রহস্য ছিল। আমার মনে হয় এই মার্ডারটা এদের সম্পর্কের জন্যই হয়েছে। স্যার, সুমাইয়ার ফ্যামিলি এখনো সামনে আসেনি। সাধারণত এই ধরনের কেসে মেয়েদের বাবা মাই বেশি চিন্তিত হন। এইখানে ব্যাপারটা একটু অন্যরকম। জাভেদ আর মেয়েটার কলেজ থেকে মেয়েটার বাড়ির অ্যাড্রেস পাওয়া যাবে। ইটস রিয়েলি শকিং স্যার। দুজনেই খুব ব্রাইট স্টুডেন্ট ছিল। সুমেয়া মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর লাস্ট ইয়ার, আর জাভেদ সিভিল ইঞ্জিনিয়ারিং এর থার্ড ইয়ার। মেয়েটির বাড়ির অ্যাড্রেস আমাদের দিন। হয়তো ওর বাড়ির লোক এখন এই খুনের ব্যাপারে কিছু জানে না। 1 মিনিট। থ্যাংক ইউ। আমির, তুই জানতি ওরা নীলগড় কেল্লা গেছিল? আরে হ্যাঁ রেহান, সকালে ওর সাথে আমার কথা হয়েছিল। আনম, সুমেয়ার সাথে তোর কোনো কথা হয়েছিল কি? কোন ব্যাপারে? ও তোর সাথে কোনো টেনশন বা নিজের কোনো প্রবলেম শেয়ার করেছিল কি? ইয়ার, ও তো এরকম কোনো কিছুই বলেনি, আর ওকে দেখেও তো সেরকম কিছু মনে হয়নি। কি রিচা? হ্যাঁ, আমারও কখনো সেরকম কিছু মনে হয়নি। বুঝতে পারছি না কেউ ওদের দুজনকে কেন মারবে। আমি শুধু এটাই প্রার্থনা করি, যেই এই কাজটা করে থাকুক সে যেন তাড়াতাড়ি ধরা পড়ে যায়। বলুন। আব্বাস শেখ? হ্যাঁ, আমি আব্বাস। সুমায়া শেখ আপনারই মেয়ে? হ্যাঁ। এখন কোথায় আছে? বন্ধুদের সাথে পিকনিকে গেছে। কোথায়? আরে হয়েছেটা কি? আপনি কেন এসব আমাকে জিজ্ঞেস করছেন? ছেলেটিকে? ইরফান, আমার ছেলে। মানে সুমায়ার ছোট ভাই? হ্যাঁ, কিন্তু আপনি এটুকু তো বলবেন যে এইসব প্রশ্ন কেন করছেন এতক্ষণ ধরে? আব্বাস সাহেব, প্রশ্ন তো আগে আমাদের শেষ হতে দিন। আপনার মেয়ে তার বন্ধুদের সাথে পিকনিকে কোথায় গেছে? আমি জানি না, শুধু এইটুকু বলে গেছে যে 3 দিনের জন্য বান্ধবীদের সাথে বাইরে যাচ্ছে। কেমন বলো তো তোমরা? শেষ মুহূর্তে প্ল্যান করো আর সারা বাড়ি মাথায় করে রাখো। শেষ মুহূর্তে দৌড়াদৌড়ি করার মজাই আলাদা। সব জিনিসপত্র নিয়েছো তো? কিছু বলোনি তো? আরে না আব্বু, আম্মিকে তো বলতেই ভুলে গেছি। তুমি একটু বলে দিও না। আচ্ছা, তবে ফিরছো কবে? আজকে 19 তারিখ, 3 দিন 22 তারিখে চলে আসবো। ঠিকঠাক করে খাবার খাবে? হ্যাঁ, ঠিক সময় খাবার খাবো, একা কোথাও যাব না, নিজের খেয়াল রাখবো। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। ও আর কোনোদিনও ফিরে আসবে না। কেন? সুমায়াকে খুন করা হয়েছে। নীলগড় কেল্লা থেকে আপনার মেয়ে এবং জাভেদের লাশ উদ্ধার করা হয়েছে। দুজনের বডি মর্গে রাখা আছে। আব্বাস,
আব্বাস, এ আমার দাদা ইরশাদ। আর এ ওর ছেলে জুনেদ। স্যার, এই জাভেদ খানটা কে? আপনি জাভেদকে চেনেন না? আশ্চর্য। আপনার মেয়ে সুময়া আর জাভেদ একই কলেজে পড়াশোনা করত, দুজন ভালো বন্ধুও ছিল, তাও আপনি জাভেদকে চেনেন না। অথচ জাভেদের বাড়ির লোক সুময়াকে চেনে। কিন্তু সুময়া জাভেদের ব্যাপারে কোনোদিন কিচ্ছু বলেনি। সুময়া আপনাকে যেটা বলেছে সেটা তো সত্যি না। সুময়া কোনো পিকনিক করতে যায়নি, বরং সে জাভেদের সাথে নীলগড় কেল্লাতে গেছিল। সুময়া আমাকে মিথ্যে কথা বলতে পারে না স্যার। আব্বাস সাহেব, সুময়া যেটা বলেছে সেটা সত্যিই বা কোথায়? আব্বাস, আমার তো মনে হচ্ছে এই ছেলেটা জাভেদ আমাদের বাড়ির মেয়ের সাথে কোনো খেলা খেলেছে। নিশ্চয়ই ও আমাদের মেয়েটাকে ফাঁসিয়ে দিয়েছে। জাভেদ যদি সত্যিই খেলাটা খেলতো তবে নিজের জীবন হারাতো না। খেলা তো অন্য কেউ খেলেছে জাভেদ আর সুমায়াকে নিয়ে। কিন্তু আমার মেয়েকে কেন মারলো সুমায়া? আব্বাস, এভাবে ভেঙে পড়িস না। কেন জানি না মনে হচ্ছে দুজনের ফ্যামিলির লোকই অনেক কিছু লোকাচ্ছে। বার করতে হবে। বাড়ির লোক যখন কিছু বলছে না, একটা কাজ করা যাক, বন্ধুদের দিয়ে শুরু করা যাক। যেদিন জাভেদ আর সুমাইয়া মার্ডার হয়েছিল, জাভেদর বন্ধু আমিরের সঙ্গে কথা বলেছিল। জাভেদ নীলগড় কেল্লায় আছে এটা আমির জানতো। হতে পারে আমির আরো অনেক কিছু জানে যেটা এদের ফ্যামিলির লোক জানে না। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আসছি। স্যার, আমার কিছু নোট ছিল জাভেদের কাছে, সেই জন্য আমি ওকে ফোন করেছিলাম। হ্যাঁ আমির, বল। হ্যাঁ জাভেদ, ওই নোটগুলো দিয়ে দে না, কবে থেকে চাইছি তোর কাছে। হ্যাঁ ভাই, নোটস ব্যাগেই আছে, সন্ধ্যেবেলা যাওয়ার সময় পাক্কা নিয়ে যাবো। আচ্ছা, তুই একটু তাড়াতাড়ি আসতে পারবি না? ভাই, আমার অ্যাসাইনমেন্টটা তাড়াতাড়ি শেষ করতে হবে। ভাই এখন তো যেতে পারবো না, অ্যাকচুয়ালি সুমাইয়ার সাথে আছি, আমরা নীলগড় কেল্লায় যাচ্ছি। বোঝার চেষ্টা কর ভাই। হ্যাঁ চল, ঠিক আছে, মজা কর। তারপর ও আর তোর সাথে দেখা করেনি। জাভেদ আর সুমায়ার লাশ পাওয়া গেছে। আমি পরের দিন এই ব্যাপারে জানতে পেরেছি স্যার। ও সন্ধ্যাবেলা তোর সাথে দেখা করার কথা ছিল কিন্তু আসেনি। তুই একবার ফোন করার প্রয়োজন মনে করলি না? স্যার, আমি ওকে অনেকবার ফোন করেছিলাম, কিন্তু ওর ফোন সুইচ অফ বলছিল। আমি তো ভেবেছিলাম যে ও হয়তো অন্য কোনো প্ল্যান বানিয়েছে। প্ল্যান তুই বানিয়েছিস, কারণ স্রেফ তুই জানতিস ওরা নীলগড় কেল্লায় যাচ্ছে। জাভেদ আমার বন্ধু ছিল, আমার খুব ভালো বন্ধু ছিল। তাহলে তোর এই ভালো বন্ধুর কোন কথাটা খুব খারাপ লেগেছিল যে বন্ধু শত্রু হয়ে গেল? এসব কি বলছেন আপনি? আমি আর জাভেদ খুব ভালো বন্ধু স্যার, আমরা একসাথে পড়তাম, কতবার রাতের বেলাও আমার হোস্টেল রুমে থাকতো। জাভেদের সাথে আমার কোনো শত্রুতা ছিল না। কার শত্রুতা ছিল জাভেদের সাথে যে ওকে এত নৃশংসভাবে হত্যা করলো? এবার বলেই ফেল আমির, তোর মুখ বলছে তুই আমাদের কিছু লুকোচ্ছিস। স্যার, আমি শিওর না, কিন্তু হয়তো এই কাজটা আরশাদ করেছে। কে আরশাদ? আরশাদের জাভেদের সাথে কি শত্রুতা ছিল, নাকি সুমাইয়ার সাথে? আনাম, তুই জানতিস এই ব্যাপারটা, আর তুই এখন আমাকে বলছিস? ইয়ার, আমি কি জানতাম নাকি যে এত কিছু হয়ে যাবে? আসলে একদিন আমিরের কথা প্রসঙ্গে সুমাইয়া আমাকে বলেছিল। তোর কি মনে হচ্ছে আমির কি এসব করতে পারে? স্যার, আপনাকে আর কি বলবো বলুন তো? সত্যিটা, শুধু সত্যিটা। কি ব্যাপার? ওই সুমায়া কোথায় গিয়েছিল? আমাকেও কিছু বলেনি তো। কেননা তোকে বলাটা জরুরি ছিল না। কথা বুঝতে পেরেছিস? যা, জল নিয়ে আয়।
যা ঘটেছে সবকিছুর কারণ ওই মেয়েটা। এবার বলেই ফেল আমির। স্যার আরশাদ আর জাভেদের মধ্যে পুরনো শত্রুতা ছিল। পুরনো শত্রুতা, এই শত্রুতা পুরনো হোক বা গভীর, যাই হোক না কেন, কিন্তু একটা বিষয় তো একদম পরিষ্কার ছিল যে কারো মনে গভীর ঘৃণা জন্ম নিয়েছিল। ষড়যন্ত্র গভীর ছিল, অর্থাৎ সত্যতাও গভীরেই কোথাও লুকিয়েছিল। নানা সত্য মিথ্যে কাহিনীর মধ্যে লুকিয়েছিল এই প্রেম কাহিনীর বেদনাদায়ক সমাপ্তি। অনেক মানুষের সন্দেহের তালিকায় ছিল, সবারই নিজের নিজের একটা গল্প ছিল, কিন্তু কোন গল্পটা সত্যি সেটা আমরা জানবো আগামী দিন, আগামী পর্বে এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগে। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন আবেগের বশে কোনো সিদ্ধান্ত নিলে তাতে সমস্যা আরও বেড়ে যায়, তার সমাধান হয় না। সঠিক সময় সঠিক পদক্ষেপ, সতর্ক থাকুন। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.